সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা পঞ্চম ক্লাস নিতে যাচ্ছি এবং যথারীতি আমি আছি মোহাম্মদ তানভীর হোসেন, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। অলরাইট, সো আমরা মূল বিষয়ে চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় ডাল্টনের আংশিক চাপ সূত্র, এবং এর মাধ্যমে আমি একটা তোমাদের ইনফরমেশন দিতে চাই যে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কেমিস্ট্রি ম্যাথ অংশের সবচেয়ে বড় অধ্যায় যেটা ছিল এবং ওয়ান অফ দি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ডুয়েট অ্যাডমিশন টেস্ট, সেটা হচ্ছে গ্যাসের ধর্ম বা গ্যাসের সূত্রের অধ্যায়। সো এই অধ্যায়টি ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে এবং তোমরা যেই হোমওয়ার্কগুলো দেওয়া হয় অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা টেক্সট বই থেকে এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। সো আমরা চলো দেখে আসি ডাল্টনের আংশিক চাপ সূত্রটা বলতে আসলে কি বোঝায়। ডাল্টনের আংশিক চাপ সূত্রকে বলা হয় ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। সো নাম দেখেই তোমরা বুঝতে পারছো এখানে চাপের একটা ব্যাপার-স্যাপার আছে এবং সেই চাপটা ফুল চাপ নয়, একটা আংশিক বা পার্শিয়াল চাপ। সো মূল তত্ত্বটা বা মূল প্রিন্সিপালসটা আসলে কি? বলা হয় যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। আমি যদি একটা ইলাস্ট্রেশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, এখানে খেয়াল করো দুটো সিলিন্ডার আছে, পাশাপাশি অবস্থান করছে। ধরে নাও প্রথম সিলিন্ডারে অক্সিজেন পূর্ণ আছে, দ্বিতীয় সিলিন্ডারে নাইট্রোজেন আছে। এখন এই দুটো সিলিন্ডারকে যদি একত্রিত করে, অর্থাৎ এই গ্যাস দুটো সিলিন্ডারের গ্যাসগুলোকে যদি আমি একত্রিত করে তৃতীয় আর একটা সিলিন্ডারে রাখি, তবে নিশ্চয়ই সেই সিলিন্ডারে নাইট্রোজেন এবং অক্সিজেনই থাকবে এবং শর্ত অনুযায়ী সেটা পরস্পর বিক্রিয়াহীন অবস্থায় থাকবে। অর্থাৎ এই অক্সিজেন নাইট্রোজেন রিঅ্যাকশন করে যে নতুন আরেকটা গ্যাস তৈরি করবে এমনটা হবে না। যদি এমন হয়, আমাকে যদি প্রশ্ন করে যে এই তৃতীয় সিলিন্ডারের চাপ কত বা মোট চাপ কত তৃতীয় সিলিন্ডারের, তবে ডাল্টনের ল অফ পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ সূত্র অনুযায়ী সেটা হবে প্রথম ও দ্বিতীয় সিলিন্ডারের আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ পি টোটাল ইকুয়াল P1 প্লাস P2। এখন দুটো সিলিন্ডারের ক্ষেত্রে উদাহরণ দিয়েছি, এটা যদি ৩টা ৪টা ৫টা যাই হোক না কেন, এটা হবে সবার সমষ্টির সমান। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমরা একটু সূত্রের প্রমাণ দেখার চেষ্টা করি। আমরা জানি P1 V1 অথবা PV সমান nRT, এই সূত্রটা আমরা সকলেই জানি। সো আমরা প্রথম গ্যাসের ক্ষেত্রে, ধরো অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে কি লিখতে পারি? অক্সিজেনের ক্ষেত্রে হবে P1V সমান N1RT। কেননা এখানে P1 এ প্রথম অক্সিজেনের একটা আংশিক চাপ থাকবে এবং অক্সিজেনের যেই তোমার মোল সংখ্যা সেটা তো স্বতন্ত্র থাকবে। সো আমরা এখানে লিখতে পারি যে P1V ইকুয়াল N1RT। সো N1 ইকুয়াল P1V/RT। দেন যদি দ্বিতীয় আরেকটি গ্যাসের ক্ষেত্রে হয়, তখন হবে N2 সমান P2V/R2। তৃতীয় হলে N3 সমান P3V/RT। এখন আমরা যেহেতু জানি কোনো পদার্থের সৃষ্টি বা ধ্বংস হয় না, তাই না? সো আমরা এই সবগুলো গ্যাসকে একটা সিলিন্ডারে যদি রাখি, মোল সংখ্যা কিন্তু সমানই থাকবে এবং তার টোটাল মোল সংখ্যা হবে উক্ত গ্যাসগুলোর রেসপেক্টিভ যে গ্যাসগুলো আছে তাদের সমষ্টির সমান। তবে আমরা লিখতে পারি n সমান n1 প্লাস n2 প্লাস n3 প্লাস
আরো যেই কয়টি গ্যাস আছে সেগুলো যোগফলের সমান। এখন N1 এর মান তোমরা বসিয়ে দাও P1V/RT, N2 এর মান বসাও P2V/RT, N3 এর মান বসাও এবং N এর মানটা লেখো প্রথমের আদর্শ গ্যাসের সূত্রটার মতো, অর্থাৎ PV সমান RT হবে। সো এখন এখান থেকে যদি তুমি একটু কাটাকাটি করো সেম জিনিসগুলোকে, তাহলে কিন্তু তুমি ইজিলি পেয়ে যাবে P সমান P1 যোগ P2 যোগ P3 প্লাস ডট ডট ডট। আমি খুব সংক্ষেপে লিখেছি, আরো তোমরা এই মানগুলো বসিয়ে তোমরা একটু ব্রড করে করতে পারো। ওকে, সো আমরা মূল প্রিন্সিপালস গুলো নিয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। সো আমরা এখন একটা গাণিতিক সমস্যায় চলে যাই। খুব মনোযোগ দিয়ে অঙ্কটি পড়ো। অ্যাকচুয়ালি এখানে কি বলছে সেটা আমাদের বুঝতে হবে। আমাদের এখানে বলা হয়েছে একটি পাত্রের আয়তন 450 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, এটা ভি এর মান দেওয়া আছে প্রথম একটা পাত্রে। ইহা 80 সেন্টিমিটার চাপে, অর্থাৎ প্রথমটারই কথা বলছে, আয়তনের কথা বললো, দেন চাপের কথা বললো, নাইট্রোজেন দ্বারা পূর্ণ আছে। তাহলে এই দুটো সেন্টেন্স দ্বারা আমরা বুঝতে পারছি একটা সিলিন্ডারে নাইট্রোজেন গ্যাস আছে যার আয়তন ভি সমান 450 সেন্টিমিটার কিউব এবং তার প্রেসার বা আংশিক প্রেসার সমান 80 সেন্টিমিটার। এরপর দেখো কি বলা হয়েছে, ইহা অন্য আর একটি এমন পাত্রের সাথে স্টপ কর্ক যুক্ত সরু নল দ্বারা সংযুক্ত আছে যার আয়তন 300 ঘন সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার। সো আমরা ইজিলি বুঝতে পারছি আরেকটি আছে সিলিন্ডার, সেখানে অক্সিজেন আছে, অক্সিজেনের কথা বলা হয়েছে যার আয়তন 300 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার এবং চাপ রয়েছে 60 সেন্টিমিটার। আমাদের কি ডিটারমাইন করতে হবে? স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করো। দ্যাট মিন্স আমাদের মিশ্রিত গ্যাসের চাপ বা টোটাল চাপ সেটা কত হবে আমাদের ডিটারমাইন করতে হবে। সো একটু এখানে পয়েন্ট আউট করে নাও কি কি দেওয়া আছে। আমাদের প্রথমে প্রেসার দেওয়া আছে নাইট্রোজেনের ক্ষেত্রে, এই জন্য লিখেছি Pn সমান 80 সেন্টিমিটার। নাইট্রোজেনের ক্ষেত্রে আয়তন দেওয়া আছে PVN সমান 450 সেন্টিমিটার। সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে আয়তন দেওয়া আছে 300 সেন্টিমিটার কিউব অ্যান্ড তার চাপ দেওয়া আছে 60 সেন্টিমিটার কিউব। ডাটাগুলো তোমরা তুলে নাও। এখন একটু খেয়াল করো, আমি প্রথমে বের করব P1 বা নাইট্রোজেনের আংশিক চাপটা কত সেটা আমি বের করব। দেখো কিভাবে বের করব, ভেরি ইজি। আমি যেটা করব যে নাইট্রোজেনের প্রদত্ত বা যে প্রেসারটা দেওয়া আছে সেটা কত আছে, নাইট্রোজেনের আয়তন কত, দুটো গুণ করলাম বাই ওই নাইট্রোজেন গ্যাসের আয়তন এবং অক্সিজেনের গ্যাসের আয়তন, দ্যাট মিন্স সম্পূর্ণটার বা পাত্রের আয়তন বললেও হবে। টোটাল যে আয়তন সেটা আমরা নিচে রাখলাম এবং নাইট্রোজেনের চাপ, নাইট্রোজেনের আয়তন, এই দুটো দিয়ে যদি গুণ করি অ্যাকচুয়ালি এর যে নাইট্রোজেনের আংশিক চাপ সেটা কিন্তু আমরা খুব ইজিলি ডিটারমাইন করতে পারি। সিমিলারলি অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, অক্সিজেনের প্রেসার বসাও, অক্সিজেনের চাপ বসাও এবং দুটো আয়তনের যোগফল, দ্যাট মিন্স পাত্রের, এটা যোগ করে দাও, তাহলে কত আসতেছে 24 সেন্টিমিটার। তাহলে আমরা সেপারেটলি নাইট্রোজেনের ক্ষেত্রে আংশিক চাপ পেলাম, অক্সিজেনের ক্ষেত্রে আংশিক চাপ পেলাম। আমাদের বের করতে বলছে কি মিশ্রিত গ্যাসের চাপ কত, অথবা এটা যদি বলতো টোটাল চাপটাও কত বা সব মোট চাপ কত, এটাও কিন্তু সেম হতো। সো তাহলে পি সমান আমরা জানি P1 যোগ P2। সো দুটো যোগ করে দিই 48 এবং 24, আমরা পেয়ে গেলাম 72 সেন্টিমিটার। ওকে, এখন একটু আমরা ভিন্ন টাইপের একটা অঙ্ক দেখো। এই ক্ষেত্রে কি বলা হয়েছে, এক্ষেত্রে আমাদের বলা হয়েছে 5 মোল নাইট্রোজেন, 8 মোল হাইড্রোজেন, 3 মোল অক্সিজেন গ্যাসকে নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রিত করা হলো। সো মোল মানে তো আমরা জানি এন দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু তুলে নেই এন, আবার ছোট করে এন লিখেছি। নাইট্রোজেনের ক্ষেত্রে কত আছে 5,
হাইড্রোজেনের ক্ষেত্রে NH লিখেছি, অর্থাৎ হাইড্রোজেনের মোল সংখ্যা 8। দেন অক্সিজেনের ক্ষেত্রে লিখেছি 3। তাহলে আসলে সম্পূর্ণটার মোল সংখ্যা কত হবে? যোগ করে দেই। 8, 5, 3 যোগ করলে কত আসতেছে? 16। এখানে চাপ হবে না, এখানে হবে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা হলো 16। এখানে একটু মিস্টেক আছে, তোমরা কারেকশন করে নাও। সো এরপর আরেকটু দেখি কি ডাটা দেওয়া আছে। গ্যাসগুলোর মোট চাপ 2 সেন্টিমিটার। সো আমরা মোট চাপ পেয়ে গেলাম 2 সেন্টিমিটার এবং মোট যেই মোল সংখ্যা সেটা পেয়ে গেলাম আমরা কত? 16। এখন এখান থেকে একটু খেয়াল করো যে আমরা প্রথম যেটা বের করতে বলছে, গ্যাসগুলোর মোট চাপ এত হলে উপাদানগুলোর আংশিক চাপ। উপাদান মানে কি? উপাদান হচ্ছে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, আর কি? অক্সিজেন আছে। তো এগুলোর সবগুলোর আমার আংশিক চাপ কত হবে? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো কিভাবে বের করতে পারে। আমাদের ২ টা জিনিস কিন্তু দেওয়া আছে। আমার মোট চাপও দেওয়া আছে 2 বা পি, আর মোট যেই মোল সংখ্যা 16 সেটাও কিন্তু দেওয়া আছে। এখন আমি এই মোট মোল সংখ্যার মধ্যে আমার নাইট্রোজেনের মোল সংখ্যা কত? এটা যদি আমি বের করতে চাই, এই যে মোট 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 যে মোল সংখ্যা 16, তো এর মধ্যে নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 5। তাহলে আমরা ঐকিক নিয়মের মতো যদি করি, 16 এর মধ্যে আছে 5, তাহলে 2 এর মধ্যে কত? অর্থাৎ 2 যে চাপ, মোট চাপ। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম 10/16 অ্যাটম। ভেরি ইজি। সিমিলারলি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে 16/8, যেহেতু হাইড্রোজেন 8 আছে, আর টোটাল চাপ কত? 2 হয়ে গেল। এবং অক্সিজেনের ক্ষেত্রে হবে কত? 16 অক্সিজেনে কত আছে? 3। তাহলে এখানে লিখছি 16/3 গুণন 2। এটা আমরা বের করে ফেললাম। একটা অংশের অ্যান্সার কিন্তু আমরা হয়ে গেছে। বাকি আরেকটু বলছে এট দ্য এন্ড, যে পাত্রের আয়তন কত ছিল, যে টোটাল যে পাত্রটা আছে, সো টোটাল পাত্রের আয়তন কত ছিল। সো পাত্রের আয়তন বের করার জন্য আমরা আদর্শ গ্যাসের সূত্র ব্যবহার করতে পারি, পিভি সমান এনআরটি। বাকি মান তো দেওয়াই আছে। টোটাল প্রেসার দেওয়া আছে আমার 2, টোটাল মোল সংখ্যা আমরা জানি 16, আর এর মান আমরা লিটারের অ্যাটমোস্ফিয়ার যে একক আছে, তো সে অনুযায়ী 0.0821, ঠিক আছে? এটা হচ্ছে লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল, এই এককটা। ওকে, সো এই মানগুলো যদি আমরা বসাই এবং টি এর মানটা দেখো দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বলো 300 কেলভিন। 300 কেলভিন। সো আমরা মান বসিয়ে দেই and we have obtained 196.8 লিটার। এটাই হলো টোটাল পাত্রের বলো বা সিলিন্ডার বলো তার আয়তন। আশা করি এই দুটো অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই অঙ্ক বুঝতে পারলে তোমরা বাকি যে অঙ্কগুলো বইয়ে রয়েছে, তো এই অঙ্কগুলোও কিন্তু ইনশাল্লাহ তোমরা সলভ করতে পারবে। একটা হোমওয়ার্ক নিয়ে নাও। কোন স্থানের বায়ুমণ্ডলের চাপ এত, জলীয় বাষ্প আছে এত, এবং কয়েকটি গ্যাসের কথা বলা হয়েছে এবং তাদের শতকরা হারে পার্সেন্টেজে দেওয়া আছে যে এত এত পার্সেন্ট আছে, আংশিক চাপ কত, এটা তোমরা করে ফেলবে। ওকে, এবার আমরা একটু দেখি গ্রাহামের ব্যাপন সূত্র। আমরা কি জানি? ব্যাপন আমরা শিখেছিলাম না, যে একটা আতরের শিশি খুলে দাও, তো চারপাশে কিন্তু ঘেরান হয়ে যায়। এটা কিসের জন্য হয়? ব্যাপনের জন্য হয়, তাই না? সো আমরা একটু ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে দেখার চেষ্টা করি। গ্রাহামের ব্যাপন সূত্র হলো স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার, অর্থাৎ কি হারে সেটা ব্যাপন হচ্ছে, সেটা হলো উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূল মানে কি? রুট ওভার। ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়লে আর একটা কমবে। অলরাইট। সো আমরা বলতে পারি যে গ্যাসের ব্যাপনের হার ব্যস্তানুপাতিক হবে গ্যাসের ঘনত্ব, এবং এর মধ্যে কি থাকবে? বর্গমূল থাকবে। বর্গমূল মানে রুট ওভার। সো গ্যাসের ব্যাপনের হারকে যদি তুমি আর বলো, তাহলে কি হবে? আর সমানুপাতিক, আর ব্যস্তানুপাতিক ডি, তাই না? ওকে, রুট ওভার ডি। গ্রামের ব্যাপন সূত্র থেকে আরো লেখা যায়। এটা তো
ঘনত্বের কথা বলছে। সো এটা হার, তাই না? সো R1 R2 টি যদি টাইম আমরা লিখি তাহলে কি হবে? T2/T1। এইটা একটু ভালোভাবে মনে রাখো যে R1 R2, আর হলো ব্যাপনের হার, টি হলো সময়। শুধু এই দুটো আসতে পারে যে R1 R2 ইকুয়াল √D2/D1, এমন ভাবে অঙ্ক আসতে পারে। অথবা R1 R2 কথা বলা নাই, শুধু সময়ের কথা বলা আছে। তখন কি হবে? T2/T1 ইকুয়াল √D2/D1। আবার আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এখানে যেহেতু ঘনত্বের কথা আছে, এটাকে কনভার্ট করে যদি আণবিক ভর আসে তখন কি হবে? আগেরগুলো কিন্তু সেম, এখানে শুধু ঘনত্বের জায়গায় হবে এম, আণবিক ভর। আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। সো ওই 2 টা বাদ দিয়ে দিলে √M2/U না। এটা একটু খুব ভালোভাবে মনে রাখো, সূত্রটা এভাবে হবে। এই অঙ্ক অনেক ইজি। একটা অঙ্ক দেখো, বলা আছে 500 মিলিলিটার আয়তনের একটি অজ্ঞাত গ্যাস একটি ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে নিঃসরিত হতে এত সেকেন্ড সময় নেয়। ওই একই তাপমাত্রা এবং একই চাপে একই আয়তনের ক্লোরিন নিঃসরিত হয়ে এত সময় লাগে, অজ্ঞাত গ্যাসটা আণবিক ভর কত? দেখো ভেরি ইজি, আমার টাইম দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। এটা একটা আয়তন এবং আরেকটা আমাকে বলছে যে আণবিক ভর কত, তাই না? অলরাইট। সো আমাকে এত মিলিলিটার আয়তনের অজ্ঞাত গ্যাসের সময় লাগে। ওকে, সো এখানে আমি অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে। T1/T2 আমরা জানি সমান √M1/M2। M1 M2 এটা যদি আমি রাখি স্কয়ার হয়ে যায়, দেন M1 এর মানটা আমাকে বের করতে হবে। M2 টা জানা আছে, তাই না? এখানে দেখো যে প্রথম গ্যাসটার আমি এখানে 71 কিভাবে বললাম? প্রথম গ্যাসটা দেখো একই তাপমাত্রা আছে, ক্লোরিন। সো ক্লোরিনের কি 71 আণবিক ভর, তাই না? এই 71 আমরা দিয়েছি। কিন্তু প্রথম যে অজ্ঞাত গ্যাসটার কথা বলা আছে, তো এই অজ্ঞাত গ্যাসটা আমরা জানি না, সেটাই আমরা বের করব। তাহলে আমরা মান বসিয়ে দেই, আর টাইমটা T1 T2 আমরা টাইমটা বসিয়ে দিয়েছি। তাহলে M1 আমরা এটা যদি ক্যালকুলেশন করি, অজ্ঞাত গ্যাসের আণবিক ভর আমরা পেয়ে গেলাম 126.22। দেখো এটা কিন্তু ঘনত্ব দিয়েও আসতে পারে। আবার এখানে T1 T2 দেওয়া আছে, এটা কিন্তু রেট দিয়েও আসতে পারে যে ব্যাপনের হার কত, R1 R2, তাই না? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখে, তাহলে আমাদের সূত্রটা মনে রাখে তোমরা অঙ্কটা করে ফেলবে। সো আরেকটা অঙ্ক দেখো, একটা অঙ্ক দেখলেই হবে, এটা বিচ্যুতির মাত্রা সম্পর্কিত ম্যাথ। সো এটাও ভেরি ইজি, আগের মতোই ছিল। আগে কি ছিল? পিভি সমান এনআরটি, এন এর জায়গায় সংকোচনশীলতা গুণাঙ্ক জেড হিসেবে দেওয়া আছে। সো এখানে জেটের যে মানটা বের হবে, সো এটা অবশ্যই তোমার দেখা যাবে একের চেয়ে কম চলে আসছে বা একের কাছাকাছি এরকম মান থাকবে। সো বিচ্যুতির মাত্রা, পরে এই মানটাকে তোমরা 1 এর সঙ্গে বিয়োগ করবে। সো তোমরা পেয়ে যাবে অ্যাকচুয়ালি যে আমার বিচ্যুতির মাত্রা কত ছিল সেটা। So that's all for today. Hope we learn a lot from this class. এবং নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আমরা নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলো আমাদের জানাও, তোমাদের কোয়ারিগুলো আমরা শুনতে চাই, এবং সময়গুলোকে কাজে লাগাও। ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো একটা আউটপুট আসবে। সো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।